প্রথমে আমরা চৌম্বক দ্বিমেরু জিনিসটা একটু শিখি। তো চৌম্বক দ্বিমেরু হলো যায় তুমি একটা দণ্ড চুম্বক নিবা। দণ্ড চুম্বকের নর্থ আর সাউথ পোলের মাঝখানে একটা ন্যূনতম দূরত্ব থাকতে হবে। জিনিসটা এরকম, মনে করো এটা হলো একটা দণ্ড চুম্বক, ঠিক আছে? এটা নর্থ প্রান্ত আর এটা হলো সাউথ প্রান্ত। তাহলে এই যে দণ্ডচুম্বকের নর্থ আর সাউথ পোলের মাঝখানে একটা ন্যূনতম ছোট দূরত্ব থাকতে হবে, বেশি দূরত্ব থাকলে হবে না। আবার একটা ছোট দূরত্ব থাকতে হবে। তাইলে এই ব্যবস্থাটাকে আমি বলবো চৌম্বক দ্বিমেরু। ঠিক আছে? চৌম্বক দ্বিমেরু মানে হলো একটা দণ্ডচুম্বকের নর্থ আর সাউথ পোলটা, তার মাঝখানে একটা নির্দিষ্ট দূরত্ব, ছোট একটা দূরত্ব, বেশি হলে হবে না, ছোট দূরত্ব বজায় রেখে থাকবে। ওই ব্যবস্থাটাকে আমরা বলবো চৌম্বক দ্বিমেরু। আচ্ছা, তো এটা হলো চৌম্বক দ্বিমেরু। এখানে মনে করো এটা এন, এটা হলো এস, এটা নর্থ পোল, এটা সাউথ পোল। তো এখানে এই যে প্রত্যেকটা পোলের মধ্যে একটা শক্তি কাজ করে, যেটাকে বলে মেরু শক্তি। ঠিক আছে? তো এটা দিয়ে বইতে তোমাদের কিছুই বলে নাই, এমনি শুধু বলছে যে প্রত্যেকটা পোলে মানে দুইটা মেরু, মানে নর্থ, উত্তর মেরু আর দক্ষিণ মেরু, দোনোটা জায়গায় একটা মেরু শক্তি কাজ করে। এখন মেরু শক্তি জিনিসটা এরকম, মনে করো আহ, তাকে তার সাইডে যদি তুমি আরেকটা নর্থ প্রান্ত আনো আরেকটা চুম্বকে, সে তো অবশ্যই বিকর্ষণ করবে। সে কত ফোর্সে বিকর্ষণ করবে সেটা ডিপেন্ড করতেছে মেরু শক্তির উপর। মনে হয় মেরু শক্তি বেশি হলে সে বেশি ফোর্সে তাকে বিকর্ষণ করতে পারবে বা আকর্ষণ করতে পারবে। ঠিক আছে? তবে চৌম্বক দ্বিমেরুর আরেকটা বৈশিষ্ট্য আছে, তাদের অবশ্যই দোনোটা মেরুর যে মেরু শক্তিটা আছে অবশ্যই সেটা সেম হতে হবে। আর সেম হয় কারণ হলো মধ্যবর্তী দূরত্বটা কম রাখলে দুইটার মেরু শক্তি মোটামুটি সেম হয়। ঠিক আছে? মানে নর্থ, উত্তরের যে পরিমাণ মেরু শক্তি থাকে, সাউথেরও সেম পরিমাণই মেরু শক্তি থাকে। তাইলে এখন আসলে চৌম্বক দ্বিমেরু দিয়ে আসলে আমরা কি বা অঙ্ক টঙ্ক আসে নাকি নাই, ওইরকম একটা জিনিস হইলে, এমনি যদি আমি বলি চৌম্বক দ্বিমেরুর ভ্রামক, সরি, চৌম্বক দ্বিমেরু আবার চুম্বক ভ্রামক আরেকটা জিনিস আছে, তো দুটোটা নিয়ে আমি মোটামুটি বলতেছি। তো এটা হলো চৌম্বক দ্বিমেরু মনে করো। তো এরকম একটা চৌম্বককে আমরা মনে করো এখানে একটা ক্ষেত্র নিলাম, মনে করো এটা একটা চতুর্ভুজ, বা মনে করো এটা কি বলবা, বর্গাকার ক্ষেত্র। তো বর্গাকার ক্ষেত্রের মধ্যে এটা একটা ম্যাগনেটিক ফিল্ড, ভিতরে একটা ম্যাগনেটিক ফিল্ড কাজ করতেছে, অথবা আমরা যেটাকে বলি চৌম্বক প্রাবল্য কাজ করতেছে ভিতরে। মানে অনেক বড়সড় একটা চুম্বকের, যেরকম আমরা এমআরআই ক্ষেত্রে দেখি ভিতরে অনেক বড় একটা চৌম্বক ক্ষেত্র তৈরি করা হয়, এরপরে আমাদের টেস্ট করা হয়। তো এরকম ভিতরে এরকম একটা বর্গাকার ক্ষেত্র নিয়ে ওটার ভিতরে একটা বড়সড় চৌম্বক ক্ষেত্র তৈরি করছে। তো চৌম্বক ক্ষেত্রের বলরেখার ডিরেকশনগুলো সবগুলো এদিকে যাচ্ছে, তো এটা বি। তো বি সবগুলো এরকম সমান্তরালভাবে যাচ্ছে। এখন আমি এখানে একটা মনে করো দ্বিমেরু, এরকম একটা ছোট দ্বিমেরু, এটা মনে করো নর্থ পোল আর এটা হলো সাউথ পোল। হ্যাঁ, এই দ্বিমেরুটাকে আমি মোটামুটি এটার মধ্যে দিয়ে রেখে দিলাম। ঠিক আছে? তো এটার মধ্যে দিয়ে রেখে দিলে যে চৌম্বক দ্বিমেরু জিনিসটা এনে আমি যদি এটার মধ্যে দিয়ে রেখে দিই, এই একটা বল অনুভব করবে, মানে এই যে দণ্ড চুম্বক বা চৌম্বক দ্বিমেরু যেটাকে বলতেছে, সেই ব্যবস্থাটা একটা বল অনুভব করবে। তো বলটা অবশ্যই দুই প্রান্তে অনুভব করবে, মানে নর্থ প্রান্তে একটা বল অনুভব করবে আর একটা সাউথ প্রান্তে বল অনুভব করবে। তো নর্থ প্রান্তে যে বলটা অনুভব করবে সেটা সবসময় চৌম্বক ক্ষেত্রের সাথে সেম দিকে থাকবে। এটা আসলে কোনো কারণ আমার জানা নাই, তোমরা যদি জানতে পারো কোনো সমস্যা নেই। এখানে যেটা বলা আছে যে এখানে চৌম্বক ক্ষেত্রের ডিরেকশন যেটা হবে, নর্থ প্রান্তে মানে উত্তর প্রান্তে তার উপর যে বলটা কাজ করবে তার ডিরেকশনটা সেদিকে হবে, মানে নর্থের সাথে সবসময় সমান্তরালে হবে বলের ডিরেকশনটা। আর সাউথ প্রান্তেও তার উপর একটা বল কাজ করবে, সেটাকে আমরা ধরলাম এফই দিলাম। তো সাউথ প্রান্তেও যে বলটা অনুভব করবে সে সেম পরিমাণ বলই অনুভব করবে, বাট সে বিপরীত দিকে বলটা অনুভব করবে। নর্থ প্রান্তে সে বলটা অনুভব করতেছে যে পাশে চৌম্বক ক্ষেত্রটা কাজ করতেছে সেই পাশে, আর সাউথ প্রান্তে চৌম্বক ক্ষেত্র, সরি, সাউথ প্রান্তে যে বলটা অনুভব করতেছে চুম্বকটা, সেটা হবে তার বিপরীত দিকে। তাহলে এখন একটা এখানে জিনিস দেখতে পারো এখানে। আচ্ছা, চৌম্বক দ্বিমেরুর আবার ডিরেকশনও আছে, ডিরেকশনটা হলো সাউথ থেকে নর্থের দিকে।
ডিরেকশনটা হলো সাউথ থেকে নর্থের দিকে। তো এটা মনে রাখবা সবসময়, চৌম্বক দ্বিমেরুর ডিরেকশনটা হলো সাউথ থেকে নর্থের দিকে। তাহলে আমি অবশ্যই চৌম্বক দ্বিমেরুর একটা ডিরেকশন দিতে পারি যেটা হলো সাউথ থেকে নর্থের দিকে। এখন এখানে আমরা একটা জিনিস খেয়াল করতেছি যে এদিকে একটা বল অনুভূত হচ্ছে, আবার এই পাশে একটা বল অনুভূত হচ্ছে। এখন তুমি জিনিসটা খেয়াল করো, এদিকে যদি একটা বল অনুভূত হয়, এদিকে একটা যদি বল অনুভূত হয়, তাহলে জিনিসটা একটু অ্যাঙ্গেলে মানে ঘোরা শুরু করবে জিনিসটা, ঠিক আছে? তো যে কোনো জিনিসের যখন ঘূর্ণন প্রবণতাটা তৈরি হয় তখন তার মধ্যে একটা টর্ক কাজ করে, যেটাকে আমরা বলি ঘূর্ণন প্রবণতা। তাহলে দেখো এই পাশেও যদি একটা বল অনুভূত হয়, এই পাশেও যদি একটা বল অনুভূত হয় এবং সেটা বিপরীতমুখী, একই দিকে হলে হয়তো বা হইতো না, কিন্তু যেহেতু বিপরীতমুখী জিনিসটা এভাবে করে ক্লকওয়াইজ ঘোরা শুরু করবে। তো যেহেতু এখানে ক্লকওয়াইজ ঘোরা শুরু করতেছে, অবশ্যই তার উপর একটা টর্ক কাজ করবে। এখন আমরা আসলে এই টর্কের সূত্রটাই দরকার আমাদের, ঠিক আছে? তো টর্কের যে সূত্র, এখানে আমি ডিরেক্ট সূত্রটাই লিখে ফেলতেছি। তো টর্কের সূত্রটা হলো পি ইন্টু 2L বি সাইন থিটা, ঠিক আছে? পি ইন্টু 2L বি সাইন থিটা। আচ্ছা, বি সাইন থিটা, এখানে থিটাটা কি আমি একটু বলে দিই। বি থিটাটা হলো এই যে এখানে একটা জিনিস দেখো, বলরেখার সাথে দ্বিমেরুটা একটা কোণ উৎপন্ন করছে, যেটা আমি থিটা লিখতেছি। বলরেখার সাথে দ্বিমেরুটা একটা কোণ উৎপন্ন করছে, যেটাকে আমরা বলতেছি থিটা, সাইন থিটা। আর বি মানে হলো তুমি কোন চৌম্বক ক্ষেত্রের মধ্যে দ্বিমেরুটা স্থাপন করছো, তো ওই চৌম্বক ক্ষেত্রের মান। আর পি হলো মেরু শক্তি, পি। এটার একক আসলে আমার হিসাবে জুল হওয়া উচিত, ইংলিশে তো বলতেছে মেরু, বাংলায় মেরু শক্তি বলে। আমার আসলে এটা একক জানা নাই, এটা নিয়ে আমি কোনো অঙ্ক করি নাই, শুধু বইতে দেখলাম আছে ওই হিসাবে পড়াচ্ছি। তো এখানে এই নর্থ আর এটা সাউথ, তো এই যে পি যেটা আছে এটাকে বলে মেরু শক্তি। আর এই টুয়েলটা হলো যে এই যে নর্থ আর সাউথের মধ্যকার যে দূরত্ব, এটাকে আমরা বলতেছি টুয়েলভ। নর্থ আর সাউথ প্রান্তের মধ্যে যে দূরত্ব, এটাকে আমরা বলতেছি টুয়েলভ। তবে এই দূরত্বটা অনেক কম হইতে হবে, এটা আমি ফার্স্টে বলে দিছি, এটা খুবই কম হইতে হবে। এই যে এই টর্কের সূত্রটা হলো পি ইন্টু 2L বি সাইন থিটা। এখন একটা জিনিস খেয়াল করো, তুমি যদি চৌম্বক দ্বিমেরুটাকে বি এর সাথে সমান্তরালে রাখো, ঠিক আছে? চৌম্বক দ্বিমেরুটাকে যদি বি এর সাথে সমান্তরালে রাখো, সে কিন্তু কোনো টর্ক অনুভূত হবে না। সমান্তরাল রাখলে আসলে কোণটা হবে 0 ডিগ্রি অথবা 180 ডিগ্রি, বিপরীত হলে 180 ডিগ্রি। তো এখন 0 ডিগ্রি বা 180 ডিগ্রি যেটাই হোক, সাইনের মান কিন্তু 0। তো সাইন 180 অথবা 0 ডিগ্রি দুটোটার মান 0 আসবে, তখন তোমার টর্কও আসবে 0। তো জিনিসটা এভাবে বলতে পারো, তুমি যদি দ্বিমেরুকে সমান্তরালে রাখো চৌম্বক প্রাবল্যের সাথে, অবশ্যই তার উপর কোনো টর্ক কাজ করবে না, ঠিক আছে? তো এটাই মোটামুটি চৌম্বক দ্বিমেরু। এবার আসো, চৌম্বক ভ্রামক নামে একটা জিনিস আছে। চৌম্বক ভ্রামকটা কি জিনিস, এটা লাস্ট টপিক মোটামুটি। এরপরে কিছু থিওরিটিক্যাল টপিক আছে, এগুলো আমি বলে দিব কি কি করতে হবে তোমাদেরকে। চৌম্বক ভ্রামক, চৌম্বক ভ্রামক জিনিসটা হলো, যদি তুমি ডিরেক্ট চৌম্বক ভ্রামকের সূত্রটা লিখতে চাও, এম সমান হলো পি ইন্টু 2L, এটাই হলো চৌম্বক ভ্রামকের সূত্র, ঠিক আছে? আচ্ছা, তো আরেকটা সূত্র আছে চৌম্বক ভ্রামকের, আরেকটা সূত্র হলো এম সমান এন আই এ। এটাও আরেকটা টর্ক আছে যে ওখান থেকে আসছে, টর্কের আরেকটা যে সূত্র আছে ওখান থেকে আসছে এটা। তো দুটোটা সূত্রই চৌম্বক ভ্রামকের সূত্র। আচ্ছা, আমি শুধু চৌম্বক ভ্রামকটা কি জিনিস আমি এটা একটু বলে দিই। চৌম্বক ভ্রামকটা হলো, তুমি একটা দণ্ড চুম্বক নিলে, হ্যাঁ, মনে করো কি বলবো, আচ্ছা এটা কলমের কাঠটা, ঠিক আছে? এটা মনে করো আমার চৌম্বক ক্ষেত্র, বড়সড় একটা চৌম্বক ক্ষেত্র এটা। তো এই ক্ষেত্রের মধ্যে মোটামুটি ভিতরে ম্যাগনেটিক ফিল্ড তৈরি করা হয়েছে এবং বলরেখাগুলা এরকম বাম থেকে ডানের দিকে যাচ্ছে। এখন আমি কি করলাম, এটা মনে করো আমার দণ্ড চুম্বকটা, এই কলমের যে কাঠ, তো এটা আমি এই চৌম্বক ক্ষেত্রে মনে করো আমি এভাবে রাখছি, ঠিক আছে? মানে জিনিসটা হলো, মনে করো এটা একটা ভিতরের জায়গাটা, তো তার বলরেখাগুলা আনুভূমিকভাবে এভাবে এভাবে যাচ্ছে, সবগুলা বলরেখা। বাট আমি ওই বলরেখাগুলোর সাথে না রেখে, তার সাথে সমান্তরালে না রেখে, তাকে আমি এমনি নর্মালি তাদের সাথে লম্বভাবে রাখছি, বা যাই হোক ওদের সাথে একটা অ্যাঙ্গেলে রাখছি। তো তখন কি হয়, চুম্বকের একটা ধর্ম আছে যে এই যে বড় একটা চৌম্বক ক্ষেত্র আছে, তার ডিরেকশন যেদিকে আছে সে ওই দিকে ফিরে যেতে চায়, এরকম করে ঘুরে
এরকম মনে করো আমার বড় চৌম্বক ক্ষেত্রটা ডিরেকশন হলো এই বরাবর সমান্তরালে আছে, বাট আমি এই চুম্বকটাকে দণ্ড চুম্বকটাকে এভাবে সোজা করে রাখছি শুধু। এখন এই ছোট চুম্বকটা চাইবে কি বড় যে চুম্বক ক্ষেত্রের বলরেখা আছে। আচ্ছা, তো এখানে তাইলে আমাদের যে চুম্বক ক্ষেত্রটা আছে, চুম্বক ক্ষেত্রটা আণবিকভাবে ক্রিয়া করতেছে, বাট আমি তার সাথে উলম্বভাবে একটা দণ্ডচুম্বককে রাখছি। তো দণ্ডচুম্বকটা বা যে ছোট চুম্বকটা আছে সেটার ধর্মটা হবে যে সে ওই বড় চুম্বক ক্ষেত্রের সাথে সমান্তরালে চলে আসবে। এই যে ধর্মটা, যে কোনো চুম্বকের এই ধর্মটা থাকে, এই ধর্মটাকে বলে চৌম্বক ভ্রামক। যে তুমি একটা বড় চৌম্বক ক্ষেত্রের মধ্যে একটা ছোট চুম্বক নিয়ে গেলা দণ্ডচুম্বক, তার সাথে সমান্তরালে রাখলে তো ভালো কথা, তুমি তার সাথে সমান্তরালে রেখে দিছো। কিন্তু যদি তুমি তার সাথে সমান্তরালে না রাখো, একটা অ্যাঙ্গেলে রাখো, মনে করো 60 ডিগ্রি, 70 ডিগ্রি, 90 ডিগ্রি, তোমার ইচ্ছা, সে কি করবে, বড় চৌম্বক ক্ষেত্রের সাথে সমান্তরালে চলে আসার চেষ্টা করবে, একটা মানে ঘুরে যেন সে এই জায়গায় চলে আসতে পারে। তো এই যে প্রবণতাটা, এটাকে বলে চৌম্বক ভ্রামক। আর এটার দুইটা সূত্র আছে, একটা হলো m সমান p×12, আর একটা হলো m সমান nia। ঠিক আছে, তো বাকি পরিচয় দিয়ে দিছি আমি, তো ওগুলা দিয়ে তোমরা বাকিটা করবা। ঠিক আছে, এই দুইটা টপিকই বাকি ছিল আমার হিসাবে, আর তেমন কোনো টপিক নাই। এখন বাকি যে জিনিসগুলো আছে আমি একটু বলে দিই, আর কিছু অঙ্ক প্র্যাকটিস করাবো আজকে। আচ্ছা, এখানে ভূচুম্বকত্ব পর্যন্ত আমরা কতদিন পড়ছিলাম? ভূচুম্বকত্ব পর্যন্ত, ভূচুম্বকত্ব, বিনতিকোণ, বিচ্যুতিকোণ, এগুলো সম্বন্ধে একটু পড়ছিলাম। পড়ার পরে এখন এখানে মোটামুটি চুম্বকের কিছু প্রকারভেদ দিছে, যে প্যারাচুম্বক, ডায়াচুম্বক, ফেরোচুম্বক। ঠিক আছে, তো এখন ওগুলো আসলে তেমন বুঝাইলেও তেমন কোনো লাভ হয় বলে আমার মনে হয় না, কারণ এখানে বেশিরভাগ বৈশিষ্ট্যগুলাই মুখস্থ রাখতে হয়। আমিও ইন্টার লাইফে মুখস্থ করছি, এবং এটা নৈর্ব্যক্তিকে বেশি আসে একদম, মানে প্যারাচুম্বক কোনটা, ডায়াচুম্বক কোনটা, একে তো উদাহরণগুলা। তারপরে হলো আরেকটা হলো যে এদের বৈশিষ্ট্যগুলা, যে নিচে কোনটি প্যারাচুম্বকের বৈশিষ্ট্য ধারণ করে, বা বলতে পারি নিচে কোনটি ফেরোচুম্বকের বৈশিষ্ট্য বা প্যারাচুম্বকের বৈশিষ্ট্য। ঠিক আছে, তো অবশ্যই ওই বৈশিষ্ট্যগুলা তোমাদের আমি রিসার্চের বইতে সুন্দর করে তোমাদের পয়েন্ট আকারে দেয়া আছে, তো সমস্যা হবে না, ওগুলা পড়ে রাখতে পারো। আরেকটা জিনিস আছে এখানে, স্থায়ী চুম্বক, অস্থায়ী চুম্বক। স্থায়ী চুম্বক আর অস্থায়ী চুম্বক সবাই কম বেশি জানো। স্থায়ী চুম্বক হলো ওগুলা লোহা টাইপের, মানে যেগুলা কিছু দেখবা চুম্বক পদার্থ আছে, তুমি ওটাকে চুম্বকে পরিণত করলা, পরিণত করার পরে বাইরে থেকে যে চুম্বক ক্ষেত্রটা দিছিলে ওটা সরাই ফেললে তাও সে তার মধ্যে চুম্বক ধর্মটা থেকে যাবে। মানে তুমি একটা বস্তু দিয়ে বা একটা চুম্বক ক্ষেত্র দিয়ে একটা ছোট চুম্বককে, এই চুম্বক পদার্থ কেন লোহাকে তুমি চুম্বকে পরিণত করছো, করার পরে তুমি ওই বড় যে চুম্বক ক্ষেত্রটা ছিল, যেটা দিয়ে আসলে এটাকে কাজটা করছিলা, ওটাকে সরাই ফেললা। তো এখন সরাই ফেললে নর্মাল ব্যাপার ছিল যে ওরও কিন্তু চুম্বক ধর্মটা নষ্ট হয়ে যাওয়ার কথা ছিল, বাট তার মধ্যে একটা চুম্বক ধর্ম রয়ে যাচ্ছে, তো সেইটাকে আমরা বলবো স্থায়ী চুম্বক। আর যাদের এই ধর্মটা আছে এটা স্থায়ী চুম্বক, আর যাদের এই ধর্মটা নাই, মনে করো তুমি 1 ঘন্টার জন্য ওই চুম্বক ক্ষেত্রটা রাখছো, ততক্ষণ সে চুম্বক ধর্ম প্রদর্শন করছে, মানে ওই ছোট দণ্ড চুম্বকটা। যখনই তুমি চুম্বক ক্ষেত্রটা সরাই ফেলছো, তখনই তার আবার চুম্বক ধর্মটা নষ্ট হয়ে গেছে, তাহলে ওই ধরনের চুম্বককে বলবা অস্থায়ী চুম্বক। তো তোমাদের ইম্পর্টেন্ট হলো স্থায়ী চুম্বকটা। স্থায়ী চুম্বকের অনেক উদাহরণ আছে, ওগুলো অনেক কাজে লাগে। এখন ওগুলা মুখস্থ জানে, মানে কোন কোন কি কি দিয়ে বানায়, বা বিভিন্ন ধরনের নাম আছে। টিকনাল মানে পাবা, বই আছে তোমাদের নতুন বইটাতে আছে, দেখলাম। ঠিক আছে, এগুলাই। আর এগুলা নিয়ে আসলে অঙ্ক টঙ্ক নেই, এগুলা সৃজনশীল আসে না, সমস্যা নেই, এগুলা অনলি নৈর্ব্যক্তিকের জন্য, এবং নৈর্ব্যক্তিকে আসে। ঠিক আছে, এই মোটামুটি। আর যা টপিক আমি যা পড়াইছি এর বাইরে তোমাদের আর তেমন কিছু পড়া লাগবে না, এর বাইরে তেমন কিছু নাইও, তো এগুলাই আছে। তো আমি আজকে একটু ছোটোখাটো অঙ্ক টঙ্ক করাই দিই, যেগুলো আসলে সূত্র দিয়ে দিছি, তো ওগুলো আসলে একটা অঙ্ক করাই নাই আমি ইয়াতে। তো হ্যাঁ, বলো।
না না, এগুলো লাগে না, বাদ দাও। এগুলো তোমাদের সিলেবাসেই নাই। হ্যাঁ, এগুলো তোমাদের সিলেবাসেই নাই। আমিও এগুলোর সংজ্ঞা আমাদের সময় দেয়ই না এগুলো। এখন নতুন বইতে দেখলাম অ্যাড ট্যাড করলো। আমাদের সময় ছিলই না এগুলো। ঠিক আছে, দরকার নেই। হ্যাঁ, এটা একটু পড়ে নিও। এটা আসলে তোমরা ওই বরকক্ষ বা নিউটনীয় বলবিদ্যার সাথে একটু মিক্স করে বুঝতে পারো, কেন্দ্রমুখী বল, বিমুখী বল, এরকম। ঠিক আছে, সেজন্য এটা সামান্য পড়ে নিও। তবে ওইটা থেকেও কোনো অঙ্ক আসে না, চিন্তা করার কোনো দরকার নেই। ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এগুলো আশা করি এখন বুঝবা, কোনো প্রবলেম নেই। ঠিক আছে। আচ্ছা, তো আমরা যেহেতু মোটামুটি আমি মনে হয় আগে এর অঙ্কগুলো সবগুলা দেখাইছিলাম, যে কুণ্ডলীর মধ্যে হইলে কি হবে, বা সোজা তারের ক্ষেত্রে চৌম্বক ক্ষেত্র কিভাবে বের করে, এগুলো দেখাইছিলাম। তো ওগুলার আসলে আর তেমন দেখাচ্ছি না। আচ্ছা, এখানে একটা পাইছি আমি, এটা মনে হয় আমার দেখানো দরকার, আমি যত জন্য মনে হয় আর কি। হ্যাঁ, দেখি পারো নাকি, তাও একটু দেখো। যারা হয়তো কনসেপ্ট বুক করো তারা পারতে পারো, বাট আমি এটা করাই দেওয়া মনে করতেছি দরকার আমার। ঠিক আছে, সবাই একটু লেখো তাহলে প্রশ্নটা। একটি একটি বৃত্তাকার তারের দৈর্ঘ্য 3.14 × 10⁻² মিটার। একটি বৃত্তাকার তারের দৈর্ঘ্য 3.14 × 10⁻² মিটার এবং অংশটি বৃত্তের কেন্দ্রে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। এবং অংশটি বৃত্তের কেন্দ্রে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। ওই তার দিয়ে হ্যাঁ, বলতেছি। একটি বৃত্তাকার তারের দৈর্ঘ্য 3.14 × 10⁻² মিটার এবং অংশটি বৃত্তের কেন্দ্রে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। 3.14 × 10⁻² মিটার এবং অংশটি বৃত্তের কেন্দ্রে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। ওই তার দিয়ে 7.2 অ্যাম্পিয়ার বিদ্যুৎ প্রবাহিত হলে বৃত্তের কেন্দ্রে চৌম্বক আবেশ কত? ওই তার দিয়ে 7.2 অ্যাম্পিয়ার বিদ্যুৎ প্রবাহিত হলে বৃত্তের কেন্দ্রে চৌম্বক আবেশ কত? হ্যাঁ, বলো। হ্যাঁ, ঠিক আছে, হয়েছে। ঠিক আছে, তো আমি অঙ্কটা করাই দিই। আমার কাছে এটা মানে এটা করলে মোটামুটি বেসিক একটু ক্লিয়ার হবে মনে হচ্ছে আর কি আমার কাছে। যাই হোক, ওরা বলছে যে একটা বৃত্তাকার তার, তো এটা হলো মনে করো বৃত্তাকার তারটা। সেটা আমি যদি চিত্র আঁকি, সেটা কেন্দ্রের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, বা থিটা, যেটা 30 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। এই তারটা কেন্দ্রের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। এখন যে কোনো বৃত্তাকার তারের ক্ষেত্রে আমরা যদি বি বের করতে চাই, আমাদের সূত্র হলো মিউ নট আই and mu naught I divided by 2r।
আমাদের সূত্র হলো এটা। আর এখানে এনটা হলো পাক সংখ্যা, আরটা হলো ব্যাসার্ধ, আর আইটা দেয়া আছে, অনলি আইটা দেয়া আছে, বাকি আসলে কিছুই দেয়া নেই। সমস্যা এটা। এখন বাকিগুলা কিভাবে বের করব? প্রথমে আসি ব্যাসার্ধটা বের করব। তো আমরা ছোটবেলা বা যাই বলো এসএসসি লেভেলে এই সূত্রটা শিখছিলাম, এস সমান আর থিটা। ইন্টারেও আছে এই সূত্রটা। তো এস সমান আর থিটা যদি হয়, এটা হলো বৃত্তচাপ আর এটা হলো ব্যাসার্ধ। আশা করি জানো এস মানি হলো এখানে বৃত্তচাপের দৈর্ঘ্য, আর আর মানি হলো ব্যাসার্ধ, থিটা মানি হলো কেন্দ্রে কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে। তাহলে আমি বলতে পারি এটা হলো তার বৃত্তচাপ, এটা হলো তার ব্যাসার্ধ, আর এটা হলো কেন্দ্রে উৎপন্ন কোণ। তো এখানে এস এর মান দিছে কত মিটার লম্বা তার দিছে 3.14 ইন্টু 10^2 এত মিটার এস এর মান দিছে। আর আর এর মান অবশ্যই আমি বের করব। আর থিটার মানটা হলো, থিটার মান হবে 30 ইন্টু পাই বাই 180। সবসময় মনে রাখবা, যদি তুমি বলো কোণের এসআই একক হইল রেডিয়ান, বুঝি নাই? না না, এটা 2 পাই আর দিয়ে করলে হবে না। ঠিক আছে, 2 পাই আর দিয়ে করবা যখন তোমার পুরা তারের দৈর্ঘ্য, সোজা একটা তারের দৈর্ঘ্য দেয়া আছে, এটা কিন্তু সোজা তার ছিল না, এটা বৃত্তাকার তারই ছিল। ঠিক আছে, তো আবার তার সাথে কেন্দ্রে কোণ উৎপন্ন করছে এটাও বলছে। তো এই দুইটা মোটামুটি মিক্স আছে, অবশ্যই এই সূত্র দিয়ে করতে হবে। ওটা তখন করবা যখন তোমার 2 পাই আর দিয়ে করবা, যখন একটা সোজা তার দিল ওটাকে তুমি প্যাঁচায় গোলে বানাই ফেলছো তখন। ঠিক আছে, তো এখানে এটা হলো বৃত্তচাপ, আর এখানে দেওয়া হলো ব্যাসার্ধ, আর কোণটাকে অবশ্যই কি রেডিয়ানে নিয়ে যাব। তো আমি মানগুলো বসাই দিই। আর সমান এস বাই থিটা, তাহলে এস এর মান হলো 3.14 ইন্টু 10^2, আর থিটার মান হলো, যদি আমি লিখি এটা পাই বাই 6 আসে আমার এখানে, পাই বাই 6। তো পাই বাই 6কে তোমরা মানে বসাই যেটা আসে এটা হলো আর এর মান। এখন তোমাদের মনে হইতে পারে হ্যাঁ এই আর এর মানটা আমরা এখানে বসাই দিলে অঙ্কটা হয়ে যাবে। এখন তাও কিন্তু অঙ্কটা ভুল হবে, সেজন্য আসলে অঙ্কটা করানো, যে আর এর মান আমরা এখান থেকে বের করলাম। কেউ আচ্ছা কেউ বের করার দরকার নেই, আমি আর এর মান এখানে আছে, আর এর মান আসছে 6 ইন্টু 10^2, এটা আসছে এত মিটার। আচ্ছা যাই হোক, এখন আর এর মান বের হয়ে গেছে, তাইলে কি অঙ্কটা হয়ে গেছে? না, এখনো হয় নাই। কারণ হইলো, আচ্ছা তোমরা সবাই একটু আমাকে বলতে পারবা পুরা এক পাক মানে কত ডিগ্রি? পুরা এক পাক মানে 360 ডিগ্রি। ঠিক আছে, তো পুরা এক পাক মানে 360 ডিগ্রি, মানে পুরাটা একবার ঘুরছে, এটা হলো 360 ডিগ্রি। এর থেকে যদি বেশি ঘুরে তখন আমরা এক পাক, দুই পাক, তিন পাক, চার পাক এভাবে হিসাব করি। যেহেতু এটা 360 ডিগ্রি, তো এখানে তো পুরাটা পাক ঘুরেও নাই, শুধু এই 30 ডিগ্রি পর্যন্ত আসছে, এখনো 360 পর্যন্ত যাইতেই পারে না। তাহলে অবশ্যই আমি এটাতে যদি এন এর মান 1 বসাই, এক পাক বসাই, অবশ্যই আমার ভুল হবে। কারণ এই বৃত্তচাপটা বা বৃত্তটা বা এই তারটা এখনো পুরো এক পাকও ঘুরতে পারে না, মাত্র 30 ডিগ্রি ঘুরছে। তো আমি যদি বলি 360 ডিগ্রিতে এক পাক, ঠিক আছে, তাহলে অবশ্যই এই জিনিসটা বলা যাবে 30 ডিগ্রিতে কত পাক হবে? 30 বাই 360 আশা করি। তো 30 বাই 360 মানে এখানে আসলে 1/12 পাক হবে। তাহলে এখানে এন এর মান হবে 1/12। এবং এটা একটা আসলে ইম্পর্টেন্ট অঙ্ক, এবং এটা একটু কঠিন একটা অঙ্ক, সেজন্য করে দাও। এটা এসএস ইন্টার লেভেলে আসতে পারে, মানে একটু কঠিন করলে আর কি প্রশ্ন এটা আসতে পারে। এমনি এটা অ্যাডমিশনের কোশ্চেন, তবে আসতে পারে আমার কাছে কেন জানি মনে হয়েছে। তাহলে এখন আমি আমাদের সবগুলা মান পেয়ে গেছি। এন এর মান হলো 1/12, মিউ নট আমরা জানি, আই এর মান হলো 7.2, 2 ইন্টু আর এর মান হলো 6 ইন্টু 10^2। তো মান বসাই দিলে সবাই এই মানটা পাবো আশা করি, 6.28 ইন্টু 10^6 টেসলা। তাহলে আশা করি অঙ্কটা বুঝাইতে পারছি, যে যদি বৃত্তচাপ অথবা বৃত্তাকার তার বলছে এবং সেটা কেন্দ্রে কোণ উৎপন্ন করছে, তখন একটু খেয়াল করে অঙ্কটা ঠিকভাবে করতে হবে। এর থেকে আসলে আর কঠিন অঙ্ক বৃত্তাকার আর সোজা তারের মধ্যে নাই। আমি যা দেখলাম এটাই মোটামুটি কঠিন অঙ্ক আছে, আর আরগুলো আমরা নর্মালি যেটা করি ওগুলাই দিয়ে রাখছি। আর এর মান বলতে এটা একশো, হ্যাঁ হ্যাঁ পাই বাই 6। এখানে আজ এস সমান আর থিটা, ঠিক আছে, এস সমান আর থিটা, এটা হলো যে আমাদের ত্রিকোণমিতির সূত্র।
এস সমান আর থিটা। এস মানে হলো বৃত্তচাপের দৈর্ঘ্য, আর মানে হলো ব্যাসার্ধ, থিটা মানে হলো কোণ। আর থিটার এসআই একক যদি বলো, আমরা জানি সবগুলো সবসময় এসআই একক ইউজ করি। থিটার এসআই এককটা হলো রেডিয়ান, ডিগ্রি না। কিন্তু আমরা আসলে অঙ্ক করা বা আমাদের ক্যালকুলেটারে ডিগ্রি মোডে থাকে, ওই হিসাবে আমরা ওটা দিয়ে করে ফেলি। বাট যখনই আমরা সূত্রের মধ্যে কোণের মানটা বসাবো, থিটার মানটা এরকম ডিরেক্ট বসাবো, তো অবশ্যই সেটাকে রেডিয়ানে নেওয়ার পর বসাইতে হবে। তো আমি ফার্স্টে কি করলাম, 30 ডিগ্রিটাকে রেডিয়ানে নিছি, পাই/180 দিয়ে গুণ দিয়ে। রেডিয়ানে নেওয়ার পর এটা হলো আমার বৃত্তচাপটা, এটা বৃত্তচাপ, আর বৃত্তচাপটা কেন্দ্রে কোণ উৎপন্ন করছে 30 ডিগ্রি, আর এটা হলো আমার ব্যাসার্ধ। এটা তুমি যদি বৃত্ত একদম পুরাটা বৃত্ত চিন্তা করো আর কি, তাইলে ঠিক আছে। তো পুরাটা বৃত্ত চিন্তা করলে একটু হলো বৃত্তচাপ অর্ধেক অংশ, তো এটার মান দিছে আমাকে এত, আর এর মান আমাকে বের করতে হবে, থিটার মান এত। তো আমি মানগুলা বসাইছি। এস সমান যদি আর থিটা হয়, তাহলে আর সমান হলো s/থিটা। তো মানটা বসাইছি, আর এর মান এটা আসছে। আর পাকের জিনিসটা হলো 360 ডিগ্রিতে যদি এক পাক হয়, তাহলে অবশ্যই 30 ডিগ্রিতে কত হবে সেটা আমরা হিসাব করছি। তো এরপর মান বসাইলাম, তো আমাদের উত্তরটা চলে আসলো আর কি। আচ্ছা, তো সবাই প্রশ্নটা একটু লেখো। চুম্বক মধ্যতল থেকে 60 ডিগ্রি দূরে অবস্থিত তলের চুম্বক মধ্যতল থেকে 60 ডিগ্রি দূরে অবস্থিত তলের উপরস্থ কোনো স্থানের বিনতির মান 45 ডিগ্রি। চুম্বক মধ্যতল থেকে 60 ডিগ্রি দূরে অবস্থিত তলের উপরস্থ কোনো স্থানের বিনতির মান 45 ডিগ্রি হলে ওই স্থানের প্রকৃত বিনতির মান কত? ওই স্থানের প্রকৃত বিনতির মান কত? ওই স্থানের প্রকৃত বিনতির মান কত? আচ্ছা, হ্যাঁ বলতেছি। চৌম্বক মধ্যতল থেকে 60 ডিগ্রি দূরে অবস্থিত তলের উপরস্থ কোনো স্থানের বিনতির মান 45 ডিগ্রি হলে ওই স্থানে প্রকৃত বিনতির মান নির্ণয় করো। ওই স্থানে প্রকৃত বিনতির মান নির্ণয় করো। সবাই প্রশ্নটা লিখছে আশা করি। তো এটা আমি অঙ্কটা কিভাবে করতে হবে একটু বলে দিচ্ছি। তো এখানে আমরা জানি যদি বিনতির সূত্র দিই, সূত্রটা হলো v/h, এটা হলো সূত্র। তো আপাত বিনতি যখন আসবে, মানে আপাত বিনতি কখন আসবে এটা একটু বলি। আপাত বিনতি হলো যখন কোনো একটা চুম্বককে তুমি তার চুম্বক মধ্যতল থেকে সরাই ফেলবা। আসলে জিনিসটা চুম্বক মধ্যতলে ছিল বা ওভাবে ঝুলাই রাখছো, বাট তুমি নিজে এটারে চুম্বক মধ্যতল থেকে সরাই ফেললা। তো যেরকম এখানে একটা জিনিস করা হয়েছে যে চুম্বকটাকে চুম্বক মধ্যতল থেকে 60 ডিগ্রি কোণে সরাই ফেলছে। তো যেহেতু চুম্বকটাকে চুম্বক মধ্যতল থেকে 60 ডিগ্রি কোণে সরাইছে, তাইলে ওখানে আমি যে বিনতি কোণটা পাইছি সেটা কিন্তু আসল বিনতি কোণ পাই নাই। আমি আবার বলতেছি, চুম্বক মধ্যতলে যে বিনতি কোণটা পাইতাম ওখানে রাখলে, বা ওই তলের মধ্যে রাখলে যে কোণটা পাইতাম সেটা হয়তো প্রকৃত বিনতি। বাট আমি 60 ডিগ্রি কোণে ঘুরানোর পরে যে বিনতি কোণটা পাইছি সেটা আসলে প্রকৃত বিনতি কোণ না, সেটা হলো আপাত বিনতি কোণ। তো অবশ্যই আমাকে যে 45 ডিগ্রি মানটা দেয়া আছে এটা হলো আপাত বিনতি কোণ। তো এখন আমাদের এই জিনিসটা জানতে হবে যে আপাত বিনতি কোণ হইলে আসলে কোন জিনিসটা চেঞ্জ হয়। কারণ দেখো, বিনতি কোণ এই দুইটা জিনিসের উপর ডিপেন্ড করতেছে, বি আর এইচ। তো যে কোনো একটা যদি চেঞ্জ হয় অবশ্যই আমার বিনতি কোণের মানটা চেঞ্জ হয়ে যাবে। তো আমি আপাত বিনতির ক্ষেত্রে এটা একটু লিখে দিচ্ছি, সবাই এটা লিখে রাখতে পারো। আপাত বিনতির ক্ষেত্রে এইচ এর মানটা চেঞ্জ হয়, শুধু এইচ মানে আনুভূমিক উপাংশের মানটা চেঞ্জ হয়ে যায়। আপাত বিনতির ক্ষেত্রে আনুভূমিক উপাংশের মানটা চেঞ্জ হয়ে যায়। ঠিক আছে, তো একটু শুধু মনে রাখো, এটাগুলা বোঝানো আসলে অনেক টাফ। এই যে এটা এভাবে তলের সাথে এভাবে হয়ে যায় বা তল বরাবর থাকে না, বিনতি কোণ কম বেশ হয়। তো এটা আপাতত এখন দরকার নেই। তো আমি যেভাবে বলতেছি ওভাবে মনে রাখলে অঙ্কটা ইজি করতে পারবো। আপাত বিনতির ক্ষেত্রে এইচ এর মানটা চেঞ্জ হয়ে যায়।
তবে ভি এর মানে কোনো চেঞ্জ হয় না, ভি মানে উলম্ব উপাংশ, উলম্ব উপাংশের মানে কোনো চেঞ্জ হয় না, অনলি আপাত বিনতির ক্ষেত্রে এইচ এর মানটা চেঞ্জ হয়। তো আমি যদি এখন আপাত বিনতির সূত্রটা দাঁড় করাইতে চাই তাহলে এইভাবে লিখতে পারি, টেন ডেল্টা ওয়ান সমান ভি বাই এইচ ওয়ান। কারণ এইচ ওয়ান কেন দিছে আশা করি বুঝছো, কারণ আমার বিনতির মানটাও চেঞ্জ হয়ে গেছে, আর বিনতির মান চেঞ্জ হওয়ার কারণে আমার এইচ ওয়ানের মান বা আনুভূমিক উপাংশটাও চেঞ্জ হয়ে যাবে। এখন তোমাদের প্রশ্ন আসতে পারে কি আনুভূমিক উপাংশটা কতটুকু চেঞ্জ হবে? এটা একদম সোজা, আনুভূমিক উপাংশটা কিভাবে চেঞ্জ হবে। চুম্বক মধ্যতল থেকে যতটুকু সরবে ততটুকু পরিমাণ চেঞ্জ হবে। এটা হলো আমার প্রকৃত আনুভূমিক উপাংশ, এটা হলো প্রকৃতটা। বাট আমি যখন চুম্বক মধ্যতল থেকে জিনিসটা সরাই ফেলছি, আমার আনুভূমিক উপাংশটা এখন এইচ কস 60 হয়ে গেছে, আগের মতো নাই। ঠিক আছে, তাইলে আমি বললাম যে যখন আপাত বিনতি আসবে তখন অবশ্যই সূত্র হয়ে যাবে টেন ডেল্টা ওয়ান সমান এইচ বাই ভি ওয়ান, আর অবশ্যই সরি ভি বাই এইচ ওয়ান। তো অবশ্যই এইচ ওয়ানের মানটা চেঞ্জ হবে। তো এইচ ওয়ানের মানটা কিভাবে চেঞ্জ হবে আমি বলে দিলাম, এইচ ওয়ান সমান হবে এইচ কস 60 ডিগ্রি। এখন যত ডিগ্রি দেওয়া থাকুক, চুম্বক মধ্যতল থেকে মনে হয় 30 ডিগ্রি, তাহলে তখন হবে এইচ কস 30 ডিগ্রি, এটাই। আর এখানে এইচটা যেটা আছে এটা হলো প্রকৃত আনুভূমিক উপাংশ, মানে যেগুলাতে ওয়ান বা কিছু দেয়া নেই এগুলো সবগুলো প্রকৃত, আর যেগুলা ওয়ান দেয়া আছে এগুলো সব হলো আপাত বলা যায়, মানে আসলে আপাত দৃষ্টিতে এটা। ঠিক আছে, এবার আসো আমাদেরকে কি কি মান দেয়া আছে ওগুলো আমরা একটু খেয়াল করি। আমাদেরকে ডেল্টা ওয়ানের মানটা দেয়া আছে, ডেল্টা ওয়ানের মানটা দিছে ওরা 45 ডিগ্রি। তো আর আমরা এখান থেকে জানলাম যে এইচ ওয়ানের জায়গায় আমরা এইচ কস 60 এই মানটা বসাইতে পারি। তো আমি একটু বসাই, টেন ডেল্টা ওয়ান সমান ভি বাই এইচ কস 60। ঠিক আছে, এখন আসো টেন ডেল্টা ওয়ান বা টেন 45 লিখলাম, এবার ভি বাই এইচ কস 60 লিখলাম, এইচ কস 60 লিখে দিলাম। এখন দুইটা অজানা মান হইলে আমরা একটু বের করতে সমস্যা হয়ে যায়। তো এখন আমরা এই জায়গা থেকে, এটা হলো প্রকৃত বিনতির সূত্র, আমি আবার বলতেছি এটা হলো প্রকৃত বিনতির সূত্র, আর এটা হলো আপাত বিনতির সূত্র। আপাত বিনতির সূত্রতে আপাত বিনতিটা চেঞ্জ হয়ে যাচ্ছে, সেজন্য এইচ ওয়ানটাও চেঞ্জ, বা এইচ ওয়ানটা চেঞ্জ হচ্ছে, এটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তো প্রকৃত বিনতির ক্ষেত্রে আমরা এই জিনিসটা লিখতে পারি ভি সমান এইচ টেন ডেল্টা, এটা লেখা যায়। তো যেহেতু এটা এইচ টেন ডেল্টা লেখা যায়, তো এখানে যেহেতু ভিটা কোনো চেঞ্জ হয় না, তো আমরা ভি এর জায়গায় এইচ টেন ডেল্টা এটা লিখতে পারি। তো লিখলে এইচ এইচ কাটা যায়, তো শেষ পর্যন্ত দাঁড়ায় এটা তো ওয়ান আসবে, আর টেন ডেল্টা ডিভাইড বাই কস 60। তো কস 60 এই পাশে গেলে টেন ডেল্টা সমান কস 60 মান সম্ভবত হাফ, আর ডেল্টার মান কত আসে দেখো তো একটু। আচ্ছা, আমার এখানে উত্তর আসে অবশ্য 26.57, এটা আসে। দেখো জিনিসটা হলো প্রকৃত বিন্দুতে ছিল 26 ডিগ্রি, মানে আনুভূমিক থেকে সেটা 26 ডিগ্রি নিচে ছিল। বাট আমি যখন মধ্যতল থেকে জিনিসটাকে সরাই ফেললাম তখন আর সেটা আনুভূমিক থেকে এতটুকু নিচে নাই। ঠিক আছে, সেটা আরো 45 ডিগ্রি নিচে চলে গেছে। তো আমাকে যে মানটা আসলে দেয়া থাকে সাধারণত আমি অঙ্কগুলাতে দেখছি, সেটা সবসময় আপাত বিনতিটা দেয়া থাকে, আর আমাদেরকে বাইর করতে বলে প্রকৃত বিনতি। তো আমি বললাম যে আপাত বিনতি অনলি আনুভূমিক উপাংশের কারণে চেঞ্জ হয়, তো সেজন্য এদিকে যদি তুমি ডেল্টা ওয়ান লেখো অবশ্যই এখানে এইচ ওয়ান লিখতে হবে। আর এইচ ওয়ানের মানটা কিভাবে চেঞ্জ হয় এটা বলে দিলাম, এইচ কস 60 বা এইচ কস 30 বা এইচ কস যেটাই আসো, যেটা দেয়া থাকে। তো এইভাবে করে আমরা বিনতির, এটাই সবচেয়ে কঠিন অঙ্ক, এটাই আসে, এটা সৃজনশীলেও আসে, তো এটা লাগে। তো এটা একটু করে রাখিও, সবাই পাবা বইয়ের পিছনে অঙ্কগুলাতে, অঙ্কগুলো আছে অনেকগুলো পাবা, দুই তিনটা পাবা বিনতির অঙ্কগুলো। আর বাকি যে বিনতির অঙ্কগুলো আছে সবগুলো আসলে সোজা অঙ্ক, একটাও কঠিন না এখানের মধ্যে, এবং খুবই সোজা, মানে মান বসায় দিলে উত্তর চলে আসে ওরকম আর কি। শুধু এই জিনিসটা একটু কঠিন ছিল, তো এটা আমি করাই দিলাম আর কি। আর বাকি তোমাদেরকে যা যা সূত্র দিছি, দেখবা বেশিরভাগ অঙ্কই সূত্রের মান বসাইছে হয়ে যাবে, ঠিক আছে, এত ভেজাল করে নেই, বেশিরভাগ অঙ্ক এরকমই হবে। আর একটা দুইটা অঙ্ক দেখলেই এরকম থাকে, একটা দুইটা অঙ্ক আসলে হলো ভর্তি পরীক্ষার জন্য এগুলো আসে, ওগুলাতে দেখবা যে তুমি মান বসাইলে আসে না, মানে অনেকভাবে ঘুরাই পেঁচাই ওরকম আসতে পারে, ঠিক আছে। তো ওটা একটু খেয়াল রাখবা।
আর আরেকটা জিনিস হলো যে আমি একটা জিনিস শক্তি রূপান্তর শিখাইছিলাম, ঠিক আছে? তো ওগুলো একটু খেয়াল রাখবা যে আসলে চৌম্বক শক্তিটা কি কোনো শক্তিতে রূপান্তর হচ্ছে নাকি, বা চৌম্বক বলটা কি অন্য কোনো বলে রূপান্তর হচ্ছে নাকি, ঠিক আছে? তো ওগুলো চিন্তা করো, অঙ্কগুলো একটু করিও, দেখবা যে আশা করি সবগুলোর উত্তর পাই যাবো। আর চৌম্বক ভ্রামক বা চৌম্বক দ্বিমেরু বা যা যা আমি আজকে পড়াইলাম, ঠিক আছে, ওগুলা থেকে একটা ফোঁটাও ঘুরায় না, কিছুই করে না, ডিরেক্ট মান দেয়া থাকে এবং তোমরা মানে গুলাই ও সূত্রে বসাবা, চলে আসবে। এবং সলিনয়েডের ক্ষেত্রে কিছু সূত্র আছে, এগুলো না আমার বইতে পাচ্ছিলাম না, যদি তোমরা তোমাদের নতুন বইতে দিয়ে থাকে তাহলে দেখবা সলিনয়েডের সূত্রগুলো একটু মুখস্থ করে রাখবা। ওইটাও সেম একদম সলিনয়েডের সূত্রগুলা, ওইটাতেও তুমি শুধু মানগুলো বসে দিও, উত্তর চলে আসবে। ওগুলাতে কোনো কিছু ঘুরায় না। ঘুরাবে হইলো যে চৌম্বক ক্ষেত্র, বি এর সূত্র, বি, তারপরে আরো আছে কি নাম জানি বলে, বি সোজা তারের ক্ষেত্রে, কুণ্ডলী আকৃতি তারের ক্ষেত্রে, ও আচ্ছা, দুইটা তারের মধ্যে আকর্ষণ বল নাকি বিকর্ষণ বল, ওইটা আসতে পারে, এটা গত ক্লাসে পড়াইছিলাম। তারপরে টর্ক নিয়ে আসে। তো এই মোটামুটি এই চারটা টপিক হলো সৃজনশীলের জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আর আরেকটা টপিক হলো বিনতিকোণের টপিকটা, এটাও একটু ইম্পর্টেন্ট সৃজনশীলের জন্য, মানে সৃজনশীল যদি সোজা করতে চায় ওই টপিক থেকে ওদের বিনতিকোণ আর হিস্টেরোসিস এগুলো মিলাই দেয় আর কি, ঠিক আছে? আর বাকি যে টপিকগুলো আছে এগুলো শুধু নৈর্ব্যক্তিক আর যা আর কি যেগুলো আছে, আর তোমরা বোর্ডে এগুলো করবা, করলেই বুঝবে, ঠিক আছে? তো আজকে আসলে আমি লাস্ট ক্লাস নিব, লাস্ট ক্লাসই হিসাব করছি, কারণ আমার একটু প্রবলেম হয়ে যাচ্ছে, ঠিক আছে? তোমাদের সাথে টাইম মিলাইতে পারতেছিলাম না, তো মাঝখান থেকে ক্লাসও নিতে পারিনি। তো তোমাদের এমনি আমি সিলেবাস পুরাই শেষ করাই দিছি, যতটুকু আমি আসলে পারি ততটুকু